হ্যালো স্টুডেন্ট, আমি সুমন সাহ, তোমাদের ফিজিক্সের টিচার। আমরা আজকে ফিজিক্সের ক্লাস শুরু করব। প্রথমে আমি এই ক্লাসটাকে 3টে পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথম অংশে আমি নিট সম্পর্কে কিছু বলবো এবং নিট সম্পর্কে ফিজিক্স থেকে কেমন কত নাম্বারের কোশ্চেন আসে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, কি কি ইউনিট গুরুত্বপূর্ণ সেই বিষয়টা প্রথমে আমি ক্লাসের শুরুতে আলোচনা করব। তারপরে আমার সাবজেক্ট ফিজিক্স কোনো একটা টপিক নিয়ে আমি পড়াবো এবং বিগত বছরে সেই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো আমি প্রথমেই শুরু করি, নিট কি এইটা আসলে। এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই নিট পরীক্ষায় সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। ফিজিক্স থেকে টোটাল প্রশ্ন আসে 50টা। এই 50টা কোশ্চেন দুটো সেকশনে বিভক্ত হয়। সেকশন এ সেখানে থাকে 35টা এবং সেকশন বি সেখানে থাকে 15টা। এই সেকশন এর 35টা প্রশ্ন 35টাই করতে হয় এবং সেকশন বি থেকে যে 15টা প্রশ্ন আসে সেইখান থেকে যে কোনো 10টি করা যায়। যে কোনো 10টি, মানে আমার এই টোটাল 50টা কোশ্চেনের মধ্যে 45টা ইফেক্টিভ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস থাকে 4, তাহলে টোটাল আসে ফিজিক্স থেকে 180 মার্কস। একটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে 1 মার্ক কাটা যায়, আর প্রশ্নটা ভুল হওয়ার জন্য সেক্ষেত্রে 4 মার্ক। টোটাল একটা প্রশ্ন ভুলের জন্য নাম্বার কাটা যায় 5। সো একই রকমভাবে কেমিস্ট্রিতেও থাকে 50টা কোশ্চেন এবং বায়োলজিতে থাকে 100টা কোশ্চেন। টোটাল নিট পরীক্ষায় থাকে 200টা কোশ্চেন। তার মধ্যে আমাদের 180টা কোশ্চেন, এক একটা 4 মার্ক এবং টোটাল 720 মার্কসের এক্সাম। যাই হোক, তো ওই ফিজিক্সের মানে কোন কোন ইউনিট থেকে প্রশ্ন আসে সেগুলো আমি বলবো। সাধারণত টোটাল ইউনিট 20 ইউনিট এবং সিলেবাসটা সিম্পল। 11-12 এনসিইআরটিতে বা সিবিএসই মিডিয়ামে যেমন সিলেবাস ওই এনসিইআরটি থেকে আসে। মানে সিলেবাসটা টোটাল 20 ইউনিট। তার মধ্যে ক্লাস 11 থেকে আছে কিছু পোর্শন, ক্লাস 11 থেকে কিছু আছে, ক্লাস 12 থেকে কিছু আছে। তো আমরা ইতিমধ্যে 11-12 অলরেডি পড়েছি বোর্ডসের এক্সামের জন্য। তো সেইখানে দেখেছি ক্লাস 11টা পুরোপুরি ক্লাস 9-এর সঙ্গে রিলেটেড ছিল এবং ক্লাস 12টা পুরোপুরি 10-এর সঙ্গে অনেক 10-এর সঙ্গে রিলেটেড ছিল। তো ক্লাস 11-এ যে সমস্ত বিষয়গুলো ছিল তার মধ্যে মোটামুটি মেকানিক্স একটা পোর্শন ছিল, 2 নম্বর হিটের কিছু পোর্শন ছিল এবং 3 নম্বর সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভস। ক্লাস 11টা মোটামুটি এই 3টে পার্টে বিভক্ত আমরা ধরতে পারি। এর মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে, সেগুলো আমরা যখন পড়ব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি অংশ আছে, কি কি ছোট ছোট পার্ট আছে সেগুলো আমরা আলোচনা করব। আর ক্লাস 12টা মোটামুটি এক্ষেত্রে আমরা যদি বলি যে ইলেকট্রোডাইনামিক্স
অপটিক্স, এই অপটিক্সটা ইলেকট্রোডাইনামিক্সের মধ্যেই ইলেকট্রোস্ট্যাট, ম্যাগনেটোস্ট্যাট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এই চ্যাপ্টারগুলো পড়ছে। অপটিক্সটা আবার দুটো অংশে বিভক্ত, যেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। আর 3 নম্বর যেটা আমরা পার্টে ভাগ করতে পারি, মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। তাহলে মোটামুটি আমাদের ফিজিক্সের নিটে যে 180 মানে 50টা কোশ্চেন আসে, এই টোটাল ক্লাস 11 থেকে ক্লাস 12 থেকে এই সমস্ত পার্ট থেকে আসে। এর আবার অনেক ইলেকট্রোডাইনামিক্সের অনেক ভাগ আছে, অনেক চ্যাপ্টার রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন ডিসকাস করব। মোটামুটি সবচাইতে বেশি কোশ্চেন নিটে আজকাল যেখান থেকে আসে এই মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, এইখান থেকে প্রায় 10-12টা কোশ্চেন প্রত্যেকবার আসে 50টার মধ্যে। এই যে ইলেকট্রোডাইনামিক্সের মধ্যে কারেন্ট, ইলেকট্রিসিটি, এইখান থেকে 3-4টে কোশ্চেন আসে। মেকানিক্স থেকে কোশ্চেন আসে। তো আমাদেরকে ফিজিক্সের কোশ্চেনগুলো যদি সহজে নিটে সলভ করে আসতে হয়, নিট পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে হয়, ফিজিক্সের কোশ্চেনগুলো যদি করতে হয়, তাহলে আমাদেরকে পুরো কনসেপচুয়ালি বিষয়গুলোকে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে না। এই সাবজেক্টটা ফিল করে পড়তে হবে। তো আমি তোমাদেরকে সেগুলো যথেষ্ট লড়াই করাটা আমি শেখাবো, কি করে লড়তে হয় আমার সাবজেক্টে ফিজিক্সের, কেমন করে পড়লে তোমরা সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, বা কেমন করে পড়লে তোমাদের নিট এক্সামটা ভালো হবে, অনায়াসে নিট ক্র্যাক করতে পারবে, সেই সমস্ত জার্নিটা আমি কি করে তুমি এই নিট পরীক্ষার জন্য প্রিপারেশানটা ইজিভাবে নিতে পারবে, সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে সব শেখাবো, বলবো। তো আজকে আমি যে কোনো একটা টপিক নিয়ে, বা তোমাদের আজকে যে বিষয়টা আমি আজকে পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12-এর এই ইলেকট্রোডাইনামিক্সের মধ্যে আছে ইলেকট্রোস্ট্যাট, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটোস্ট্যাট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমি মোটামুটি আজকে ইলেকট্রিক যে কারেন্ট বা ইলেকট্রিক কারেন্টের এই বিষয়টা আজকে পড়াবো। তো আমি শুরু করি, আরও বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি একটা টপিক যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটিতে মূলত 3টে চ্যাপ্টার আমরা ভেঙে নিতে পারি। একটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, and Ohm's law। 2 নম্বর হচ্ছে KCL Kirchhoff's current law and KVL Kirchhoff's voltage law। আর 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। তো আজকে আমি শুরু করব এই ওহমস লটা দিয়ে। আজকে আমার পড়ার বিষয় হবে ওহমস ল। তো ওহমস ল পড়তে গিয়ে আমাকে প্রথমে যে বিষয়গুলো জেনে নিতে হবে, প্রথমে সেইগুলো একটু জেনে নিই। ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক বিভব প্রভেদ বা পোটেনশিয়াল, ডিফারেন্স। তড়িৎ প্রবাহ মাত্রা কি অ্যাকচুয়ালি? তড়িৎ প্রবাহ মাত্রা হলো কোনো একটা পরিবাহী
সাপোজ এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে এই কোনো একটা পরিবাহী তার প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হচ্ছে, একক সময়ে কত আধান প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি। তড়িৎ প্রবাহ মাত্রা হলো কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণ। তাহলে মনে করি এই পরিবাহীর মধ্যে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান, তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই সমান কিউ ডিভাইডেড বাই টি। এই কিউটাকে আমরা বলবো আধান, আর এই টি হচ্ছে কত সময়, মানে সময়, টি হচ্ছে প্রয়োজনীয় সময়, কতক্ষণ ধরে আধান প্রবাহিত হচ্ছে তাই। তো আমরা এই যে কারেন্ট, ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ কেন নাম দিলাম, এই যে চ্যাপ্টারটা বা এই যে পার্টটা, এটার নাম প্রবাহী তড়িৎ কেন নাম দিলাম, এই বিষয়টা আমরা বুঝবো। তাহলে কি হচ্ছে, আমরা পেলাম তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট, আর কিউ হচ্ছে তড়িৎ আধান, আর টি হচ্ছে সময়। তাহলে আমরা ছোটবেলায় পড়েছি 9, 10-এ যে তড়িৎ, স্থির আধানের জন্য যে তড়িৎ সেটাকে আমরা স্থির তড়িৎ বলবো বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর আধান যখন প্রবাহিত হবে বা মুভি ফ্রি চার্জ যদি বলি, মানে কোনো একটা পরিবারের মধ্য দিয়ে যদি আধান প্রবাহিত হয় তাহলে যে তড়িৎ সেটাকে আমরা প্রবাহিত তড়িৎ। কেন প্রবাহিত তড়িৎ বলছি, কারণ আধান প্রবাহিত হচ্ছে। স্থির তড়িৎ কেন বলছি, আধান স্থির অবস্থায় আছে। তাহলে এই I ইকুয়াল টু কিউ বাই টি, where I is the electric current and Q is the electric charge and T is the time taken to, T মানে T হলো প্রয়োজনীয় সময়, মানে কত টাইম ধরে প্রবাহিত হচ্ছে কিউ আধানটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে। তাহলে এখন যদি আমার এরকম কোশ্চেন দেয় যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মোট কত আধান প্রবাহিত হচ্ছে, তাহলে সেটা আমরা কি করে বের করব, যে এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত মোট আধান কত হবে। ধরা যাক এইটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে ডিটি সময়ে ডিকিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আই ইকুয়াল টু লিখবো কত, ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। এখন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত মোট আধান, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ডিকিউ এটা সমান সমান আই ইন্টু ডিটি। এখন মোট আধান, তাহলে আমরা ইন্টিগ্রেট করতে পারি, যখন সময় ছিল 0 তখন প্রবাহিত আধানের পরিমাণ ছিল 0, এখন সময় যদি টি হয়, টি সময় ধরে, আমরা বললাম যে টি সময় ধরে এখন কত প্রবাহিত হচ্ছে আধান, তাহলে এক্ষেত্রে আধানের পরিমাণ কি, সেটা মোট, এটা কিউ হবে। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাই কত, কিউ 0 থেকে কিউ, আর এটা হচ্ছে আই ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি, যেটা ইমপ্লাইজ করছে কিউ সমান সমান ইন্টিগ্রেশন 0 টু টি আই ইন্টু ডিটি। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মোট কত আধান প্রবাহিত হচ্ছে আমরা এই সূত্র থেকে বের করতে পারবো। তাহলে মোটামুটি তড়িৎ প্রবাহ মাত্রা আমরা যেটা একবার বলে দিই, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে কটি আধান প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলি তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা এক্ষেত্রে আমরা প্রবাহী তড়িৎ কেন নাম দিচ্ছি এবং এই
কারণ আধানের প্রবাহ হচ্ছে তাই। আধানের প্রবাহ যদি না হয় এবং তার জন্য যদি আমরা যে কারেন্ট পাচ্ছিলাম তাকে আমরা স্থির তড়িৎ বলছিলাম, এই ক্ষেত্রে আধান প্রবাহিত হচ্ছে, তাই এই তড়িতের নাম হচ্ছে প্রবাহী তড়িৎ। এবার আমরা পোটেনশিয়াল ডিফারেন্স এই বিষয়টা পড়ব, যে বিভব প্রভেদ। যে বিভব প্রভেদ পড়তে গিয়ে আমি প্রথমে বলবো যে বিভব কি। বিভব আমরা অলরেডি আগেই জানি বিভব সম্পর্কে, যে বিভব হলো এমন একটা অবস্থা যা থেকে আমরা বুঝতে পারি যে দুটো বস্তুকে, তড়িদাহিত বস্তুকে যদি আমরা কাছাকাছি রেখে দিই তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে আমরা অলরেডি পড়েছি, এটা জানি। যেমন দুটো পাত্রে জল আছে, আলাদা আলাদা পাত্রে জল আছে, এটা একটা পাত্র আর এইটা একটা পাত্র। এইটাতে সাপোজ এতখানা জল আছে বেশি উচ্চতায়, আর মানে দুটো আলাদা আলাদা পাত্র। এই পাত্রে এ পাত্র, সাপোজ এটা হচ্ছে বি পাত্র, এ পাত্রে জল আছে এতটা পর্যন্ত আর বি পাত্রে জল আছে এতটা পর্যন্ত। এখন এইখানে এইটা কীভাবে করে, এইখানে যদি আমরা একটা ট্যাপ লাগিয়ে দিই তাহলে ট্যাপটা যখন বন্ধ অবস্থায় আছে তখন জলের কোনো ফ্লো হবে না, এই পাত্র থেকে এই পাত্রে ফ্লো হবে না। এখন ট্যাপটা যদি আমি খুলে নিই তাহলে জল কোন পাত্র থেকে কোন পাত্রে যাবে, এ থেকে বিতে যাবে। তাহলে দুটো পাত্রে জল আছে আলাদা আলাদা উচ্চতায়, তাহলে জল প্রবাহিত হচ্ছে পাত্রটা, দুটো পাত্রকে যদি আমরা একটা নল দিয়ে কানেক্ট করি তাহলে জল প্রবাহিত হবে এ পাত্র থেকে বি পাত্রের দিকে। কেন? এ পাত্রে জলের উচ্চতাটা বেশি আছে, বি পাত্রে জলের উচ্চতাটা কম আছে। তো এমন করে বিভব জিনিসটা আমি বলছিলাম যে বিভব হলো এই জলতলের উচ্চতা যেমন একটা অবস্থা, এই অবস্থা থেকে আমরা বুঝতে পারি দুটো পাত্রকে যদি আমরা পাশাপাশি রেখে একটা নল দিয়ে কানেক্ট করি তাহলে জল কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে যাবে। তো বিভবও হচ্ছে ওই রকমই একটা অবস্থা যেখান থেকে আমরা বুঝতে পারি দুটো তড়িদাহিত বস্তুকে পাশাপাশি রাখলে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে। এবং সেটা আমরা পড়েছিলাম যে মানে ধনাত্মক বিভব থেকে ঋণাত্মক বিভবের দিকে বা বেশি বিভবযুক্ত অঞ্চল থেকে কম বিভবযুক্ত অঞ্চলের দিকে আধানের প্রবাহ হবে। তো এটা আমরা বিভবের সংজ্ঞা পড়েছিলাম। কিন্তু বিভব প্রভেদ জিনিসটা কি? বিভব প্রভেদ হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য। সাপোজ যদি বলি এ একটা বিন্দুতে বিভব হচ্ছে VA, বি একটা বিন্দু, সেক্ষেত্রে বিভব হচ্ছে VB। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে কি হচ্ছে, বিভবের পার্থক্যই হচ্ছে বিভব প্রভেদ। তাহলে VA মাইনাস সেটা হচ্ছে VB। তো ওহমের সূত্র এই বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রা এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। তাহলে আমরা আজকে পড়ব ওহমের সূত্র। ওহমের সূত্র পড়তে গিয়ে আমি একটু আলোচনা করলাম তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি, বিভব প্রভেদ জিনিসটা কি। এবার আমরা সরাসরি ওহমের সূত্রে চলে যাব। কি সেটা? তাহলে ওহমের সূত্র বলছে যে কোনো একটা পরিবাহীর এটা যদি এ বিন্দু হয় বা এটা একটা বি বিন্দু হয়, মানে দুটো প্রান্ত, একটা এ প্রান্ত আর একটা বি প্রান্ত, তাহলে এর মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে আই যদি তড়িৎ প্রবাহ মাত্রা হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা হলে ওহমের সূত্র বলছে যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অন্যান্য ভৌত অবস্থা যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আমরা যদি বলি, তো তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর এই যে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা আই, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। সেটা হচ্ছে VA মাইনাস VB ভ্যারাইজাস
হয়ে যাবে কত আই। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি তুলে দিই তাহলে পাবো একটা কনস্ট্যান্ট যার নাম আমরা আর বলবো। এখন এই ভিএ মাইনাস ভিবিকে আমরা ধরছি ভি, তাহলে এক্ষেত্রে কি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, এটা সমান কত হবে আই ইন্টু আর। এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, যেখানে আর কে বলা হয় কি পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স। আর কে বলা হয় পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে আর সম্পর্কে আমাদের এবার জানতে হবে। তাহলে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স, তাহলে রোধ হলো পদার্থের এমন একটা ধর্ম যার দরুন কি করে সেই পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে রোধ কি করে, যে ধর্মের জন্য একটা এমন একটা ধর্ম যে ধর্মের দরুন পরিবাহী তার নিজের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। সো বিশেষ করে আমরা বলবো যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে সেই ধর্ম হচ্ছে রোধ। তাহলে এইটা হচ্ছে এই যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো এই মানে তড়িৎ প্রবাহ মাত্রা বা এই রোধের ওপর ভিত্তি করে মানে আমরা পদার্থগুলোকে ভাগ করি তাহলে আমরা দেখব যে পরিবাহী বা কন্ডাক্টর তাদের ক্ষেত্রে রোধের মান খুবই কম হয়, বা তড়িৎ প্রবাহিত হয় যাদের মধ্য দিয়ে মানে তড়িৎ প্রবাহ মাত্রার উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিনটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। একটাকে বলবো কন্ডাক্টর বা পরিবাহী, একটাকে বলবো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, আর একটাকে বলবো ইনসুলেটর বা অন্তরক। যেমন যে মানে ধাতব পদার্থগুলো সাধারণত পরিবাহী হয়, আর অধাতব পদার্থগুলো যেমন আমরা কি বলবো যে এই বিশেষ করে যেমন সিলিকন, জার্মেনিয়াম এইগুলো আমরা অর্ধপরিবাহী বলি। আর অন্তরক যেমন কাঁচ, প্লাস্টিক, মানে এই বিষয়গুলো ছোটোবেলায় পড়েছি যে যাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে অনায়াসে তাদেরকে আমরা পরিবাহী বলবো। যাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে কিন্তু তুলনামূলক পরিবাহীর থেকে কম তাকে আমরা বলবো অর্ধপরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না, প্রবাহ হয় না তাদেরকে আমরা বলবো অন্তরক। যেমন প্লাস্টিক বা কাঁচ, বায়ু বলতে পারি, শুষ্ক বায়ু, ড্রাই এয়ার, এগুলো তড়িৎ পরিবহন করে না। তো এই যে রোধের মান বা বিশেষ করে যেগুলো পরিবাহী হয় বা ধাতব পরিবাহী হয় তাদের রোধের মান খুবই কি হয় কম হয়। তুলনামূলকভাবে যারা মানে যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদের কি হবে মানে রোধের মান বেশি হবে। মানে আমরা পেলাম কি যে ভি ইকুয়াল টু আই ইন্টু আর পেলাম, যেটা ইমপ্লাইজ করছে কি যদি ভি যদি সেম থাকে তাহলে আই ইনভার্সলি প্রপোর্শনালিটি 1/r, মানে আর যদি বেশি হয় আই হবে কম, আর আর যদি কম হয় আই হবে বেশি। তাহলে আমরা মোটামুটি এটা জেনে নিলাম। এখন আমরা ওহমের সূত্রের যে লেখচিত্র আইভি লেখচিত্র, আইভি গ্রাফ, সেটা আমরা অঙ্কন করব। তাহলে আইভি লেখচিত্র কি বলছে যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা তাকে আমরা যদি অ্যালং টু ওয়াই অ্যাক্সিসে প্লট করি আর বিভব প্রভেদকে যদি আমরা ভি অ্যাক্সিসে প্লট করি তাহলে পরিবাহীর ক্ষেত্রে এটা যদি পরিবাহী হয়, পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা হয় এমন, মানে বিভব প্রভেদ যদি বাড়াতে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা এটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এই যে গ্রাফটা, এই গ্রাফটা হবে কি সরল রৈখিক বা লিনিয়ার। একই রকমভাবে আইভি লেখচিত্র যদি আমি অর্ধপরিবাহীর ক্ষেত্রে অঙ্কন করি অর্ধপরিবাহী যেমন আমরা বলি অর্ধপরিবাহী ডায়োড আমরা নিতে পারি, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা এই বরাবর আমরা কাকে প্লট করছি আইকে,
আর এ বরাবর আমরা ভিকে। তাহলে কেমন হয় গ্রাফটা? এরকম। এবং সেটা কি হবে? নন লিনিয়ার বা অরৈখিক। তাহলে এটা গেল অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। যদি আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন আই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এক্ষেত্রেও গ্রাফটা কেমন হবে? তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থর ক্ষেত্রেও আইভি লেখচিত্র সেটা কি হবে? অরৈখিক হবে। আমরা তাহলে 3টে গ্রাফ পড়লাম। ওহমের সূত্রের যে আইভি আমরা জানলাম যে ভি ইকুয়াল টু আইআর। এখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদকে যদি আমরা প্লট করি অ্যালং টু এক্স অ্যাক্সিস, যদি বিভব প্রভেদকে প্লট করি, অ্যালং টু ওয়াই অ্যাক্সিস যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে প্লট করি, তাহলে পরিবাহীর ক্ষেত্রে যে আমরা গ্রাফটা পাবো সেটা হবে রৈখিক বা লিনিয়ার। একই রকমভাবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেটা আমরা এরকম নন লিনিয়ার পাবো। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থর ক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা কি? অরৈখিক পাবো। এক্ষেত্রে যে ডটেড লাইন সেই গ্রাফটা রৈখিক আমরা দেখাচ্ছি, কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে গ্রাফটা হয় এই গ্রাফটা, এবং সেটা কি? সেটা হয় অরৈখিক। তাহলে এই আমরা এখন যদি দেখি পরিবাহীর ক্ষেত্রে এই আইভি লেখচিত্র থেকে যদি আমরা এই লেখচিত্রের স্লোপটাকে বের করতে চাই, সেই স্লোপটা আসলে কাকে ডিনোট করে সেই বিষয়টা এবার আমরা দেখব। তাহলে আমরা পরিবাহীর ক্ষেত্রে যে লেখচিত্র পেলাম সেটা হচ্ছে এ বরাবর আই আর এই বরাবর হচ্ছে ভি। আইকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি আর ভিকে বলি বিভব প্রভেদ। এই গ্রাফটা হয় এমন। এখন এই যে লেখচিত্র আইভি লেখচিত্রের স্নতি কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে। আইভি লেখচিত্রের যদি আমরা নতিটা বের করি, তাহলে এক্ষেত্রে নতি বা স্লোপ সমান কি হয়? নতি বা স্লোপ বলি আমরা এটাকে, এটা সমান সমান কি হয়? এক্ষেত্রে আমরা এরকম যদি বলি, তাহলে এক্ষেত্রে নতিটা হবে কি? আমরা জানি ওয়াই ডিভাইডেড বাই এক্স বা ট্যান থিটা দিয়েও আমরা বলি বা এম দিয়েও নতিকে ডিনোট করি। তাহলে ওয়াই বরাবর কি আছে? আই ডিভাইডেড বাই কত? ভি। তাহলে এক্ষেত্রে নতি সমান সমান আই বাই ভি। এখন ভি সমান সমান আই আর জানি, অতএব নতি সমান সমান আই ডিভাইডেড বাই আই আর। আই আই কেটে গেল কি? 1/r। তাহলে ওহমের সূত্রে যে আমরা আইভি এর মধ্যে সম্পর্ক এলো, আইভি লেখচিত্রের নতি সেটা 1/r কে নির্দেশ করে। 1/r কে নির্দেশ করে। এই 1/r কে আবার বলা হয়, তাহলে আর এর কাজ হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। তাহলে 1/r এর কাজ কি হবে? আর এর রেসিপ্রোকাল হচ্ছে 1/r। তাহলে 1/r এর কাজ হবে তড়িৎ পরিবহনে সাহায্য করা। তাহলে এই 1/r কে সাধারণত আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই ওয়াইকে বলা হয়, আর কে বলা হচ্ছিল রেজিস্ট্যান্স, যে কি করে? পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে বাধা দেয়। আর এই ওয়াইকে আমরা বলবো কন্ডাক্ট্যান্স। তাহলে ওয়াই হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে সাহায্য করে, আর আর যেটা আমরা রেজিস্ট্যান্স বলবো তড়িৎ পরিবহনে কি করে? বাধা দেয়। দুজনের কাজ কি? একে অপরের উল্টো। এবার আমরা বিভিন্ন আই কমা ভি কমা আর এদের এককগুলো একটু জেনে নিই। এদের একক সাপোজ আই সমান সমান কিউ বাই টি। তাহলে আয়ের একক এটা কত হবে? এসআই একক,
সরি, এটা হচ্ছে সিজিএস একক। তাহলে আয়ের এসআই একক কী হবে? আই সমান কিউ বাই টি, কিউ এসআই একক হচ্ছে কুলম, আর এটা হচ্ছে সেকেন্ড, কুলম পার সেকেন্ড, বা এটাকে কি বলা হয়? অ্যাম্পিয়ার। আর এটাকে, এটা আয়ের একক আই সমান কিউ বাই টি, এটাকে অ্যাম্পিয়ার বলে। এখন সিজিএস একক কত হবে? ইএসইউ পার সেকেন্ড, এটাকে আমরা কি বলি? স্ট্যাক অ্যাম্পিয়ার। ভি এর একক কি হয়? এসআইতে হয় ভোল্ট, সিজিএস হবে স্ট্যাট ভোল্ট। আর আর এর একক আমরা কি বলি? আর কে সাধারণত আমরা এর একক হয় ওহম, বা একে এই চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা, আর সিজিএস হবে স্ট্যাট ওহম। ক্লিয়ার? তাহলে আর এর একক হচ্ছে ওহম। তাহলে এক্ষেত্রে ওয়াইয়ের আমরা যদি একক বের করতে চাই, তো ওয়াইয়ের একক মানে আমরা ওয়াইয়ের একক কী বলবো? 1/ওহম, এটা হয়ে যাবে। এখান থেকে এটাই মনে রাখতে হবে যে আইভি লেখচিত্রের নতি সেটা কি 1/r-কে সূচিত করে, এবং 1/r-টাকে আমরা কি বলি? ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি। ওয়াইটা কি? কন্ডাক্ট্যান্স। এই সংক্রান্ত প্রশ্ন এসেছে বিগত দিনে, আমি একটু পরেই সেগুলো দেখাবো, আলোচনা করব। তাহলে মোটামুটি আমরা বুঝলাম এইটুকু। এবার আমরা কি পড়ব? যে রোধ, আমরা রোধ সম্পর্কে জানলাম। রোধ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? পরিবাহীর ক্ষেত্রে কেমন হবে, বা উষ্ণতা বাড়ালে রোধের মান কেমনভাবে পরিবর্তিত হবে, আকার আকৃতির ওপরে কেমনভাবে, পরিবাহীর আকার আকৃতির ওপর রোধের মান কেমন হবে, সেই বিষয়গুলো একটু আলোচনা করছি। হ্যাঁ, তাহলে রোধ উষ্ণতার ওপর কিভাবে নির্ভর করে? তাহলে কি হয়? পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বেড়ে যায়। কি হয়? উষ্ণতা বা আমরা টেম্পারেচার বলি, টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে পরিবাহীর ক্ষেত্রে রোধও ইনক্রিজ করে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যদি টেম্পারেচার আমরা ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স কিছু আস্তে আস্তে কমে যায়। এবার কেন কমে যায়? অর্ধপরিবাহী বলতে সাধারণত আমরা সিলিকন, জার্মেনিয়াম এরা অর্ধপরিবাহী বলবো। এদের ক্ষেত্রে কি হয়? যে সিলিকন, এই যে আমরা সাধারণত কেলাস আকারে ফর্ম করে, তো এই সিলিকনগুলো এদের বাইরের কক্ষে বা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টে, বা যোজক ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টে। তো এই প্রত্যেকটা সিলিকন পরমাণু তাদের চারপাশে এই যে ইলেকট্রনগুলো, অন্য একটা সিলিকন পরমাণু এইভাবে থাকছে, এবং তারা এই সমযোজী বন্ধনের মাধ্যমে অর্ধপরিবাহী কেলাস গঠন করে। এখন বাইরে থেকে যদি আমি টেম্পারেচার দিই, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করার ফলে এই সমযোজী বন্ধনগুলো ভেঙে যায়। কেন ভেঙে যায়? যে বাইরে থেকে টেম্পারেচার দিচ্ছি মানে ইলেকট্রনগুলো শক্তি পাচ্ছে, এবং শক্তিটা এতটাই বেশি হয়ে যায় যারা তাদের বন্ধনগুলোকে ছিন্ন করে দেয়। এখন এই বন্ধনটা যদি এভাবে ভেঙে যায় তাহলে প্রচুর পরিমাণে চার্জ পার্টিকেল নির্গত হবে। এবার আমরা কি জানি? I=Q/T। তাহলে কিউ এর পরিমাণ বেড়ে যাচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করার ফলে এই অর্ধপরিবাহী কেলাসের যে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন সেগুলো ভেঙে যাচ্ছে, আর বন্ধনে অংশগ্রহণ করা ইলেকট্রন বা চার্জ পার্টিকেল, এই ইলেকট্রনগুলো ভেঙে প্রচুর পরিমাণে মুক্ত আধানের সৃষ্টি করে। এখন আধান যদি বেড়ে যায় তাহলে আয়ও বেড়ে যাবে। এখন আধান যদি বেড়ে যায়, আয় বেড়ে গেল, আর আয় যদি বেড়ে যায়, আমরা পড়লাম যে আই ভ্যারাইজাস কত? 1/r, যেটা ইমপ্লাইজ করছে কি আয় যদি ইনক্রিজ করে তাহলে আর কি ডিক্রিজ করবে। তাহলে
কি হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ কমে যায়, আর পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধও বেড়ে যায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেন কমে যায় তার কারণটা হলো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে অর্ধপরিবাহী কেলাস সাধারণত সমযোজী বন্ধনের মানে অর্ধপরিবাহী কেলাস গঠন করে, পাশাপাশি সিলিকন বা যেটা আমরা বলবো সিলিকন জার্মেনিয়াম, তারা পাশাপাশি অংশগ্রহণ করে এবং সমযোজী বন্ধন গঠন করে থাকে। কারণ টেম্পারেচার বৃদ্ধি তাহলে তাদের শক্তি বৃদ্ধি, আর শক্তি যদি বেশি হয়ে যায় তাহলে তারা কিন্তু কি এক্সাইটেড স্টেটে চলে যায় এবং নিজে বন্ধনটাকে ছিন্ন করে মুক্ত হয়ে যায়। আর বন্ধনে অংশগ্রহণ করে ইলেকট্রন, ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, তাহলে চার্জ পার্টিকেলের সংখ্যা যদি বেড়ে যায় অটোমেটিক্যালি কারেন্টও বেড়ে যাবে, আর কারেন্ট যদি বেড়ে যায় আর কমে যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এরপরে আমরা তাহলে রোদ উষ্ণতার ওপর কীভাবে নির্ভর করে এটা মোটামুটি আমরা জানলাম। এরপরে আমরা রোদ যে শুধুমাত্র উষ্ণতার ওপরে নির্ভর করে তা না, রোদ কোনো যার আমরা মানে পরিবাহীর উপাদানের ওপর, দৈর্ঘ্যের ওপর সেইভাবে মানে ওদের ওপরেও মানে নির্ভর করে। যেমন যে উষ্ণতা ছাড়াও পরিবাহীর রোধ এক নম্বর পরিবাহীর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। এবং কিভাবে? পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, সাপোজ এটা পরিবাহীর লেন্থ যদি এল, দৈর্ঘ্য যদি এল হয়, লেন্থ এল হয়, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে পরিবাহীর রোধও তত বেশি হবে। পরিবাহীর এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা যত বেশি হবে রোধ তত কম হবে, বা এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে 2 নম্বর ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই দুটোকে যদি আমরা মেলাই তাহলে কি হবে, দুটো থেকে কি পাই, আর ভ্যারাজাস এল বাই এ। এই সমানুপাতিকটা তুললে আমরা পাবো আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তাহলে এখান থেকে আমরা পেতেই পারি যে রো সমান সমান আর এ বাই এল। তাহলে রো এর যদি আমি ডেফিনেশনটা দিতে চাই কি হবে, রো এর ডেফিনেশন যদি আমরা এই ক্ষেত্রে এ কে 1 করে দিই আর এল কে যদি 1 করে দিই তাহলে এই রো সমান সমান কী হবে, আর হবে না। তাহলে আমরা কোনো পরিবাহী, সেই পরিবাহীর যদি দৈর্ঘ্য একক হয়, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয়, তাহলে সেই পরিবাহীর রোধকে আমরা কি বলবো, ওই রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তাহলে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আমরা কি বলবো, রোধাঙ্ক। তাহলে এখন রোধাঙ্ক বিষয়টা জানা হলো। তাহলে আমরা এখান থেকে জানলাম যে পরিবাহীর রোধ সেটা শুধুমাত্র উষ্ণতার উপরে নির্ভর করে না, পরিবাহীর রোধ উষ্ণতা ছাড়াও পরিবাহীর আকারের ওপরে নির্ভর করে। আকারে কিভাবে, যে পরিবাহীর যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে রোধ হবে বেশি, পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হয় বা বেশি হয় তাহলে রোধ হবে কম। আর মানে অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, রেজিস্ট্যান্স অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। তাহলে এখান থেকে আমরা রো জানলাম, রো হচ্ছে রেজিস্টিভিটি। তাহলে এখন আমরা পড়বো ইউনিট অফ রো। তাহলে রো এর এসআই ইউনিট কি হবে, এসআইতে আমরা আর এর একক কি পড়লাম, ওহম। এল মানে কি, লেন্থ, লেন্থের একক কত হবে, মিটার, এরিয়া, এরিয়া হবে মিটারের স্কোয়ার, আর লেন্থের ইউনিট কি হবে, মিটার। তাহলে এটা কি হবে, মিটার মিটার কেটে গেল, পেলাম কি ওহম ইন্টু মিটার। একই রকমভাবে সিজিএসে কত হবে, স্ট্যাট ওহম ইন্টু সেন্টিমিটার or ohm into meter, stat ohm centimeter।
এবার এই রেজিস্ট্যান্সের উল্টো হচ্ছে কন্ডাক্ট্যান্স। এই রেজিস্টিভিটি 1/রেজিস্টিভিটি, এটাকে আবার বলা হয় সিগমা। এটার নাম হচ্ছে রেজিস্টিভিটি, এটাকে বলবো কন্ডাক্টিভিটি। এখনই বললাম যে রোধাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে আমরা রোধাঙ্ক বলি। তাহলে রোধের কাজ কি? বাধা দেওয়া তড়িৎ পরিবহনে। এক্ষেত্রে রোধাঙ্ক কি করে? রোধাঙ্ক সাধারণত কোনো একটা যে পরিবাহী নিচ্ছি সেই পরিবাহীর উপাদান সেটারই সেই প্রকারেরই একটা ধর্ম উপাদানের। তাহলে রোধ যদি বেশি হয় আয় কম যাবে, তো রেজিস্টিভিটি বেশি হওয়া মানে তড়িৎ পরিবহনে কি বাধা দেবে। তাহলে এক্ষেত্রে আর এর যা কাজ রো এরও তাই কাজ। তো আর এর রেসিপ্রোকাল আমরা পড়েছিলাম 1/r, সেটাকে আমরা কন্ডাক্ট্যান্স নাম দিয়েছিলাম, যেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছিলাম। রেজিস্ট্যান্সের কাজ তড়িৎ পরিবহনে বাধা দেওয়া, একই রকমভাবে কন্ডাক্ট্যান্সের কাজ হচ্ছিল কি তড়িৎ পরিবহনে সাহায্য করা। তো এই ক্ষেত্রে রো যে কাজটা করবে 1/রো কি রো এর রেসিপ্রোকাল, একে রো দিয়ে প্রকাশ করা হয়, যাকে আমরা রেজিস্টিভিটি বলি বা রোধাঙ্ক বলি। তাহলে এই 1/রো এর উল্টো হবে, সরি এই 1/রোটাকে আমরা সিগমা বলছি। এই সিগমাকে কি বলা হয়? কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক। তাহলে কোনো পরিবাহীর রোধাঙ্ক যত বেশি সেই পরিবাহীর কন্ডাক্টিভিটি তত কম, বা উল্টোটাও বলতে পারি। তাহলে রেজিস্টিভিটি তড়িৎ পরিবহনে বাধা দেয়, কন্ডাক্টিভিটি তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাহলে এখন আমরা সিগমায়ের এককটা একবার জেনে নেব। সিগমা, একে আমরা সিগমা বলি। কি বলা হয় একে? সিগমা। তাহলে সিগমায়ের একক কত হবে? তাহলে সিগমা সমান সমান হয় 1/রো। তাহলে এসআই একক কত হবে? 1/রো এর একক। রো এর একক কত? ওহম ইন্টু মিটার। তাহলে ওহমকে আমরা এভাবে এই 1/ওহম এটাকে আবার উল্টে লিখি, যেমন রো এর ক্ষেত্রে কি ওহম ইন্টু মিটার। তাহলে এই রো এর উল্টোই হচ্ছে সিগমা, সিগমা সমান 1/রো। এটাকে আমরা কিভাবে লিখব? আগে ওহম আছে ও এইচ এম, এটাকে আমরা মো দিয়ে লিখব, মো পার মিটার। বা ওহমের চিহ্নটা কেমন ছিল? আমরা এইভাবে এই চিহ্নিত করব, ওহম মিটার। এটাকে কি বলা হয়? মো। এটাকে ওহম, ওহমের উল্টো হচ্ছে এম এইচ ও মো। তাহলে ওহমের চিহ্ন মানে এইরকম ছিল, তাই এই ওহমের উল্টো চিহ্ন এইরকম, এটাকে কি বলা হয়? মো। তাহলে মো পার মিটার বা মো মিটার ইনভার্স, দিস ইজ দ্য এসআই ইউনিট অফ কন্ডাক্টিভিটি। একই রকমভাবে সিজিএস ইউনিট কত হবে? তাহলে 1/স্ট্যাট ওহম ইন্টু সেন্টিমিটার। সিজিএস একক হলো 1/স্ট্যাট ওহম ইন্টু সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি রেজিস্টিভিটি জানলাম, তারপরে আমরা কন্ডাক্টিভিটি জানলাম। এরপরে আমরা একটা বিষয় পড়ে নেব, তারপরে আমি প্রিভিয়াসে যে টপিকগুলো বললাম সেই টপিকের ওপর কিছু অঙ্ক করব। তা আমরা এখন পড়ব রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স যেটা বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থের রোধ যদি একক হয় তাহলে
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থের রোধ যদি একক হয় তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক, যে রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থের রোধ যদি একক হয় তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক, যে রোধের পরিবর্তন বাই 0 ডিগ্রি সি উষ্ণতায় রোধ ইন্টু উষ্ণতার পরিবর্তন। ব্যাপারটা কি এবার দেখি সংজ্ঞা থেকে আমরা, এবার এই সূত্র থেকেই আমরা ইকুয়েশন থেকে সংজ্ঞাটা পড়ে নিই। যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ, যদি কোনো পদার্থের রোধ একক হয় তাহলে তার প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বলি। এই উষ্ণতা গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন এই উষ্ণতা গুণাঙ্ককে সাধারণত আলফা দিয়ে প্রকাশ করা হয়, একে সাধারণত আলফা দিয়ে প্রকাশ করা হয়। মনে করি 0 ডিগ্রি সি এই উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ হচ্ছে R0। এখন এই উষ্ণতা বৃদ্ধির ফলে পরিবাহীর রোধ বেড়ে যায়, তাহলে এখন টি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ যদি RT হয় তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক, যাকে আমরা আলফা বলি, এটা কি রোধের পরিবর্তন। রোধের পরিবর্তন কত? RT মাইনাস R0 ডিভাইডেড বাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ মানে কত? R0 ইন্টু উষ্ণতার পরিবর্তন কত? T মাইনাস 0 ডিগ্রি, বা এটা লেখার দরকার নেই, এককটা দিচ্ছি না, RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি। এটা হলো আলফার ডেফিনেশন। আলফাকে কি বলি? রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এখন আমরা আলফার এককটা পড়ে নেব। তাহলে আলফা এর একক, তাহলে এসআই একক কি? সমান সমান, তাহলে আলফা সমান RT মাইনাস R0 মানে রোধের পরিবর্তন। এখন রোধের পরিবর্তন সেটাও তো রোধ, তাহলে রোধের একক কত হবে? সেটা ওহম ডিভাইডেড বাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, সেটাও কত? ওহম ইন্টু উষ্ণতার পরিবর্তন সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ওহম আর ওহম গেল কেটে, তাহলে কত হলো? 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা সমান সমান কত? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এটা কি হলো? এসআইতে আলফা এর একক। তাহলে আমরা এখন সাধারণ রূপটা যদি বলি, উষ্ণতা গুণাঙ্কের সঙ্গে রোধের যে সাধারণ রূপ সেটা আমরা পড়লাম কি? যে আলফা সমান সমান RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি, যেটা ইমপ্লাইজ করছে RT মাইনাস R0 সমান সমান আলফা R0 টি। এটাকে আমরা কি করব? RT সমান সমান R0 প্লাস আলফা R0 টি, যেটা ইমপ্লাইজ করছে RT সমান সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি। এই রিলেশনটা আমাকে মনে রাখতে হবে, যেটা আমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এখন অঙ্ক করার জন্য অন্য একটা উষ্ণতা গুণাঙ্কের আমরা প্রচলিত রূপটা আমরা এখন মনে রাখব। কি সেটা? ধরি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ হচ্ছে R1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহীর রোধ হচ্ছে R2। তাহলে আমরা এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি, এবং 0 ডিগ্রি সি উষ্ণতায় রোধটা আমরা R0 ধরে নিলাম কোনো একটা পরিবাহীর। তাহলে আমরা লিখতে পারি যে R1 সমান সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T1। এক্ষেত্রে টি ছিল এখন T1 ডিগ্রি সেন্টিগ্রেডে R1 রোধ, তাই কত হলো? R1 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা T1। একই রকমভাবে R2 সমান সমান লিখতে পারি কত? R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ।
এখন যদি আমরা R1/R2 করি কত হয়, তাহলে R0 ইন্টু 1 প্লাস আলফা T1 ডিভাইডেড বাই R0 ইন্টু 1 প্লাস আলফা T2। এই R0 গেল কেটে, তাহলে এখানে কি হবে R2 ইন্টু 1 প্লাস আলফা T1 সমান সমান R1 ইন্টু 1 প্লাস আলফা T2, যেটা ইমপ্লাইজ করছে এখান থেকে আমরা কি করব R2 মাইনাস R1 এটা সমান সমান লিখে দিতে পারি কত হবে, এই দিকে গুণ হয়ে থাকবে R1 আলফা T2 মাইনাস R2 আলফা T1। কী করে করলাম, এই যে R2 এর সঙ্গে এক গুণ হয়ে হলো R2 আর R1 এর সঙ্গে এক গুণ হয়ে R1, এই R1কে আমি এই দিকে নিয়ে আসলাম, তাহলে হলো কত R1 R2 মাইনাস R1, আর এই R1 আলফা T2 এটা থেকে গেল, আর এই দিকে আছে R2 আলফা T1 সমানের আগে আছে পজিটিভ, ডান দিকে হয়ে গেল কত মাইনাস R2 আলফা T1। তাহলে এটা কি হলো, যেটা ইমপ্লাইজ করছে R2 মাইনাস R1 সমান সমান আলফা নিলাম কমন, তাহলে কত R1 T2 মাইনাস R2 T1, এটা ইমপ্লাইজ করছে আলফা সমান সমান কত R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R1 T2 মাইনাস R2 T1। তাহলে এটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্কের প্রচলিত রূপ, এটা আমাদের কাজে লাগবে অঙ্ক বের করার ক্ষেত্রে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে মোটামুটি আমি একবার বলে দিই কি কি আজকে টপিক পড়ালাম এবং সেই টপিকের ওপরে বেস করে কি কি প্রশ্ন বিগত দিনে এসেছে নিটে সেইগুলো আমি এখন সলভ করব, আর তোমাদের আমি কিছু হোমওয়ার্কও দেবো সেগুলো করবে। তাহলে আমি প্রথম থেকে একবার বলে নিই। তাহলে প্রথমে আমরা নিট সম্পর্কে বলেছিলাম একটু, যে নিট 3টে বিষয়ের ওপরে, একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, মানে 3টে সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। ফিজিক্স থেকে 50টা কোশ্চেন আসে, 50টা কোশ্চেন দুটো সেকশানে ভাগ থাকে, একটা সেকশানে যেখানে 35টা কোশ্চেন থাকে সেকশান বি, সেক্ষেত্রে 15টা কোশ্চেন থাকে। 35টা কোশ্চেন এক্ষেত্রে সবগুলো করতে হয়, আর এই 15টা কোশ্চেনের মধ্যে আমরা যে কোনো 10টা করতে পারি। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের বরাদ্দ থাকে 4 মার্ক, তাহলে 35 আর এক্ষেত্রে 10, 45টা কোশ্চেনের আমরা টোটাল মার্কস কত পাবো 180। একই রকমভাবে কেমিস্ট্রিতেও নিয়মটা সেম, বায়োলজির ক্ষেত্রে একটু আলাদা। বায়োলজিতে এক্ষেত্রে আমরা 100টা কোশ্চেন থেকে 90টা করতে হয়, স্যার তোমাদের সেই বিষয়ে আলোচনা করে দেবে, বলে দেবে। এবার আমি কি তারপরে বললাম যে টোটাল ইউনিট আমাদের 20টা ইউনিট এই ক্লাস 11 থেকে এই 3টে পার্ট ক্লাস 11 আমি ভাগ করব, একটা মেকানিক্স, হিট আর সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভস, এই 3টে ভাগ থেকে আমরা মোটামুটি 10টা ইউনিট পাবো। আর ক্লাস 12-এ এখান থেকে আমরা ইলেকট্রোডাইনামিক্স, তার মধ্যে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, মানে ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। একই রকমভাবে আমরা পাবো হচ্ছে কি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর তারপরে আমরা অপটিক্স পাবো, অপটিক্সের 2টো পার্ট, ফিজিক্যাল অপটিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স। এর মধ্যে আবার অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, মডার্ন ফিজিক্স এবং ইলেকট্রনিক্স, এর মধ্যেও অনেকটা চ্যাপ্টার রয়েছে। সবচাইতে বেশি কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে সাধারণত নিটে আসে, প্রায় 10-12টা কোশ্চেন আসে। এরপরে এই মেকানিক্স থেকে আসে, ইলেকট্রোডাইনামিক্স থেকে, কারেন্ট আমি যেটা আজকে মানে পড়ালাম সেখান থেকে মোটামুটি 3-4টে কোশ্চেন প্রত্যেক বছরই আসে। তো বিস্তারিত যখন পড়াবো তখন আমরা আবার আলোচনা করে দেব বিষয়গুলোকে। এরপরে আমরা আজকে যেটা পড়লাম যে কারেন্ট, ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ, এই প্রবাহী তড়িৎ সাধারণত 3টে চ্যাপ্টার আমরা বলেছিলাম, যে ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওহমের সূত্র, কারশফের সূত্রাবলী যেটা KCL KVL বলা হয়। কারশফের 2টো সূত্র, কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল হবে, কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল। আর তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার, এই 3টে চ্যাপ্টার। তো আমি আজকে মোটামুটি ওহমের যে সূত্র, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। ওহমের সূত্র পড়তে গেলে আমাকে প্রথমে জেনে নিতে হলো ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহমাত্রা বিষয়টা কি, বিভব প্রভেদ সেই বিষয়টা বলে দিলাম। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে মানে কি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যতগুলো আধান প্রবাহিত হচ্ছে তাই সেটার পরিমাপ, যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, I = Q/T, যেখানে কিউ ইজ দ্য ইলেকট্রিক চার্জ। এবং এই আধানটার প্রকৃতি কেমন, আধানটা স্থির নয়, আধানটা হচ্ছে প্রবাহ মানে কি গতিশীল। তাই এই গতিশীল আধানের জন্য কি আমরা চলতড়িৎ বলছি, চলছে তাই, বা প্রবাহী তড়িৎ এটা নাম দিয়েছি। আর যেটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি,
ওই ক্ষেত্রে কুলম্বের সূত্র অমুক্তম বা স্থির তড়িৎ সংক্রান্ত সেই বিষয়গুলো সাধারণত স্থির আধানের জন্য হয়। তো আমরা বিভব প্রভেদ বিষয়টা জানার জন্য ওই তড়িৎ প্রবাহ মাত্রা জেনে নিলাম। তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে আমরা মোট, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে মোট কত আধান প্রবাহিত হয় সেটা আমরা এই ইকুয়েশন থেকে বের করে নিতে পারবো। তারপরে আমরা বিভব প্রভেদ জানলাম। বিভব প্রভেদ বলতে গিয়ে আমি প্রথমে যেটা জেনেছি সেটা বিভব কি। বিভব হচ্ছে আর কিছু না, একটা অবস্থা, যেটা কি অবস্থা, জলতলের উচ্চতার সঙ্গে আমরা সাদৃশ্য করে একটু পড়লাম যে এমন একটা অবস্থা যে দুটো তড়িদাহিত বস্তুকে যদি পাশাপাশি রাখি তাহলে আমরা বিভব বলে দেবে যে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে প্রবাহিত হবে, এবং সেক্ষেত্রে কী হয়, উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে আধানের প্রবাহ হয়। যেমন জলতলের দুটো আলাদা বা ভিন্ন মানে উচ্চতাযুক্ত পাত্রকে যদি একটা নল দিয়ে কানেক্ট করি তাহলে মানে যে পাত্রের উচ্চতা বেশি থাকে, জলের উচ্চতা, সেইখান থেকে জল প্রবাহিত হয় নিম্ন উচ্চতাযুক্ত মানে পাত্রের দিকে। তো এরকমভাবেও তাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তো বিভব প্রভেদ কি? এখন বিভব প্রভেদ হচ্ছে দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। এই একটা বিন্দু যদি হয় তার বিভব যদি VA হয়, বি একটা বিন্দু তার বিভব যদি VB হয়, তাহলে VA মাইনাস VB, দিস ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ বিটুইন 2 পয়েন্ট A অ্যান্ড B। সেটা আমরা মোটামুটি পড়লাম। ওহমের সূত্র জেনে নিলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি I প্রবাহ মাত্রা হয় তাহলে পরিবাহীর দুই প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে বিভব প্রভেদকে আমরা এবার কি ধরেছি? V ধরেছি। তাহলে সাধারণ রূপটা পেলাম V = IR। এরপরে আমরা কি পড়লাম যে পরিবাহী এটা পড়তে গিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক পেলাম, যাকে আমরা রোধ নাম দিলাম। রোধটা কি? রোধ হচ্ছে পরিবাহীর ধর্ম, যার জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় যে ধর্মটা। এই রোধের সঙ্গে এই বিভব যদি ফিক্স থাকে, বিভব যদি কি থাকে? স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, তার জন্য আমরা তড়িৎ প্রবাহ মাত্রা আর রেজিস্ট্যান্সের যে সম্পর্ক সেটা ইনভার্সলি সেটা পড়ে নিলাম। এবার ওহমের সূত্রের যে গ্রাফ সেটা আমরা দেখলাম, IV লেখচিত্র যাকে বলবো, তড়িৎ প্রবাহ মাত্রাকে একদিকে প্লট করে আর বিভব প্রভেদকে একদিকে প্লট করে আমরা পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা লিনিয়ার পেলাম, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা এরকম পেলাম। অর্ধপরিবাহী ডায়োডের ক্ষেত্রে সাধারণত এই গ্রাফটা হয়। আর তারপরে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও পেলাম। এইটাকে কি পেলাম আমরা? পরিবাহীর ক্ষেত্রে আমরা এটা লিনিয়ার পেলাম, আর অর্ধপরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে আমরা নন লিনিয়ার পেলাম। এখানে একটা জিনিস বলে দিই যে নন লিনিয়ার যদি হয় বা লিনিয়ার গ্রাফের জন্য এরা কি ওহমের সূত্রটাকে পুরোপুরি মেনে চলছে, তাই এদেরকে আমরা ওহমীয় পরিবাহী বলি, ওহমীয় পরিবাহী বলা হয়। আর যারা ওহমের সূত্রকে পুরোপুরি মেনে চলে না, নন লিনিয়ার, তাদেরকে আমরা অওহমীয় পরিবাহী বলা হয়। তাহলে যারা ওহমের সূত্রকে পুরোপুরি মেনে চলে তাদেরকে আমরা ওহমীয় পরিবাহী বলবো, এবং তার কার্ভটা হবে কি? লিনিয়ার। আর যারা ওহমের সূত্রকে পুরোপুরি মেনে চলবে না তাদেরকে আমরা বলবো অওহমীয় পরিবাহী, বা তার কার্ভটা হবে নন লিনিয়ার। বোঝা গেল? এরপরে আমরা IV লেখচিত্রের যে নতি সেই ব্যাপারটা পড়লাম, যে পরিবাহীর ক্ষেত্রে আমরা যে নতিটা পেলাম সেটা কি? নতি মানে Y/X এরকম জানি। তো ওহমের সূত্র কাজে লাগিয়ে আমরা নতিটা সমান 1/R। এই 1/R হচ্ছে কি? রোধের রেসিপ্রোকাল বা অনন্যক, তাই এটাকে আমরা অন্য একটা নাম দিলাম কন্ডাক্ট্যান্স। তাহলে কন্ডাক্ট্যান্সের কাজ কি? রোধের কাজ হচ্ছে তড়িৎ পরিবহনে বাধা দেওয়া, তাই কন্ডাক্ট্যান্সের কাজ হবে কি? উল্টো, রোধের উল্টো, মানে কি? তড়িৎ পরিবহনে সাহায্য করা। এটা আমরা জেনে নিলাম। তারপরে এই তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ এবং R এর বা রোধের আমরা এককগুলো জেনে নিলাম। একক কি? I = Q/T জানলাম। সেক্ষেত্রে তাহলে কি হলো? কুলম্ব পার সেকেন্ড। কিউ এর আধান হচ্ছে কুলম্ব, আর টি এ সময় সেটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটাকে অ্যাম্পিয়ার বললাম। আর এটা সিজিএস হচ্ছে ইএসইউ পার সেকেন্ড বা স্ট্যাট অ্যাম্পিয়ার। বিএস এর হচ্ছে ভোল্ট, আর এর হচ্ছে স্ট্যাট ভোল্ট। আর এর ওহম বা এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর সিজিএস হচ্ছে স্ট্যাট ওহম। ব্যাস গেল। তারপরে আমরা রোধ উষ্ণতার ওপর কিভাবে নির্ভর করে দেখলাম যে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বা এটাকে টেম্পারেচার বলা হয়, টেম্পারেচার বা উষ্ণতা লিখে দিই। উষ্ণতা যদি বাড়ায় তাহলে রোধ বেড়ে যায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়। কেন কমে যায় বিষয়টা বললাম, যে অর্ধপরিবাহী কেলাসগুলো সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে কেলাস গঠন করে। এখন টেম্পারেচার বাড়ালে সমযোজী বন্ধনগুলো ছিন্ন হয়। সমযোজী বন্ধন ছিন্ন হলে প্রচুর পরিমাণে আধান মুক্ত হয়। মুক্ত আধানের পরিমাণ যদি বেড়ে যায় তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে, আর তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে গেলে আমরা রোধ কী হবে? কমে যাবে। তাই তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে রোধ কমে যায়। কার ক্ষেত্রে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে।
ব্যাস। তারপরে আমরা উষ্ণতা ছাড়াও পরিবাহীর রোধ আরও কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে, যেটা আমরা বলে দিলাম। পরিবাহীর আকার আকৃতির ওপর কীভাবে, পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়ে রোধ বেড়ে যাবে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে রোধ কমে যাবে, বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, তার সঙ্গে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। তাহলে এই দুটোকে যদি আমি একসঙ্গে করি তাহলে L/A পেলাম, এখান থেকে একটা সমানুপাতিক ধ্রুবক আসলো, তাকে আমরা রেজিস্টিভিটি বা রোধাঙ্ক নাম দিলাম। এবার রোধাঙ্কের একক সেটা আমরা পড়লাম যে এই সাইতে কি হবে, রোধের একক হচ্ছে ওহম, এরিয়া মানে মিটারের স্কোয়ার, আর এটা মিটার, তাহলে মিটার মিটার কেটে গিয়ে একটা মিটার থাকলো, ওহম ইন্টু মিটার, যাকে আমরা এটাকে বলবো ওহম। এই ওহমের চিহ্নটা হচ্ছে এটা। সিজিএস পদ্ধতিতে সেটাকে স্ট্যাট ওহম পার সেন্টিমিটার, এই স্ট্যাট ওহম সেন্টিমিটার বললাম। এবার এই 1/ρ, রোয়ের কাজ হচ্ছে রোধের মতোই, রোধাঙ্কের সংজ্ঞা বলে দিয়েছি অলরেডি। তো এই 1/ρ সেটাকে আমরা সিগমা বলি, রোয়ের যা কাজ, তাহলে সিগমার কাজ ঠিক উল্টোতে হবে। রোয়ের কাজ হচ্ছে পরিবহনে বাধা দেওয়া, তাই সিগমার কাজ হবে পরিবহনে সাহায্য করা। রোকে বলছি রেজিস্টিভিটি, সিগমাকে বলবো কন্ডাক্টিভিটি। এটা হয়ে গেল। এরপরে আমরা সিগমার এককটা জেনে নিলাম, রোয়ের যা একক তার উল্টো একক। এক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো যে ওহম, এটা ও থেকে শুরু হচ্ছে রোধের ক্ষেত্রে, আর এর যেহেতু উল্টো সিগমা তাই ক্ষেত্রে লাস্ট এম থেকে শুরু হবে। ওহমের উল্টো কি মো, তাহলে মো পার মিটার, বা এক্ষেত্রে আমরা কি লিখবো, এই যেটাকে আমরা মোয়ের চিহ্নটা এইভাবে দিলাম, বা মো মিটার ইনভার্স। এবার সিজিএস ইউনিট এই যে 1/স্ট্যাট ওহম ইন্টু সেন্টিমিটার এইভাবে করে নিলাম। রোধের উষ্ণতা গুণাঙ্ক লাস্ট টপিক যেটা পড়লাম, যে রোধের উষ্ণতা গুণাঙ্ক সাধারণত কোনো একক রোধ বিশিষ্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহীর যদি বা কোনো পদার্থের রোধ যদি একক হয়, তাহলে কি বললাম যে রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে রোধের কতটুকু পরিবর্তন হচ্ছে। এই রোধের উষ্ণতা গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তাহলে আলফা সমান রোধের পরিবর্তন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে বিষয়টা কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি রোধ R0 হয় কোনো একটা মানে পরিবাহীর ক্ষেত্রে, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি RT হয়, তাহলে এক্ষেত্রে আলফা সমান কি রোধের পরিবর্তন RT মাইনাস R0, বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ সেটা কি R0 ধরলাম ইন্টু উষ্ণতা পরিবর্তন T মাইনাস 0। তাহলে এখন এটা কি একটা সমীকরণ আমরা পেলাম যে আলফা সমান এটা, আলফা সমান এটা সাধারণ রূপ, সেটা আমরা পড়লাম RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি, এখান থেকে ক্যালকুলেশন করে। আর এর এককটাও জেনে নিলাম, এসআই একক, যেটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আসলো। আর উষ্ণতা গুণাঙ্কের প্রচলিত রূপ যেটা আমাদের অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে, সেই বিষয়টা আমরা এইটা আলফা সমান এটা জেনে নিলাম। এখন আমি কিছু মোটামুটি কয়েকটা যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় বিগত সালে এসছে সেই কোশ্চেনগুলো কিছু এই টপিকের ওপর ভিত্তি করে আলোচনা করে দিই। তারপরে তোমাদের মোটামুটি 2-3টা আমি হোমওয়ার্ক দেবো, তোমরা বাড়িতে করবে এবং নেক্সট দিন আমাকে জানাবে কে পারলে না পারলে না। ঠিক আছে, তাহলে এখন আমি কি করি, এখান থেকে বলছে যে 1 নম্বর কোশ্চেনটা বলছে যে অন দ্য বেসিস অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটেরিয়াল হ্যাজ দ্য স্মলেস্ট রেজিস্টিভিটি। অপশান এ দিয়ে কি জার্মেনিয়াম, অপশান বি দিয়ে রয়েছে সিলভার, অপশান সি দিয়ে আছে গ্লাস, অপশান ডি দিয়ে রয়েছে সিলিকন। তো এটা কত সালে এসেছিল, নিট 23-এ এসেছিল। কত সোজা কোশ্চেন দেখো। তাহলে কি বলছে, অন দ্য বেসিস অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ওপরে ভিত্তি করে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটেরিয়াল হ্যাজ দ্য স্মলেস্ট রেজিস্টিভিটি। স্মলেস্ট সবচেয়ে কম রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, রোধাঙ্ক কার, তাহলে রোধাঙ্ক মানে যার রোধাঙ্ক কম হবে সে তড়িৎ পরিবহনে বেশি সহায়তা করবে। তাহলে এক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ধাতব পদার্থগুলো তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। তাহলে এটা কোনটা ধাতব পদার্থ, সিলভার, একটা আছে জার্মেনিয়াম যেটা একটা কি আমরা বললাম অর্ধপরিবাহী। এক্ষেত্রে তাহলে এটা ধাতব পরিবাহী কোনটা হবে এক্ষেত্রে, সিলিকন, গ্লাস, সিলভার না জার্মেনিয়াম, তাহলে সিলভার। তাহলে সিলভারের ক্ষেত্রে কি সবচাইতে কম এর রোধাঙ্কের মান। এটা হয়ে গেল। আরও কিছু কোশ্চেন যেটা বলছে দ্য প্লট অফ কারেন্ট, কোশ্চেনটা বলছে দ্য প্লট অফ কারেন্ট I
flowing through a metallic conductor versus the applied voltage V across the ends of a conductor is। এটা কি বলছে, চারটে প্লট দিয়েছে, একটা এই বরাবর I, এই বরাবর V হচ্ছে, আমি কোশ্চেনটা লিখছি না, জাস্ট বলছি, তোমরা খাতাতে লিখে নিতে পারো। আর এই বরাবর এইটা গ্রাফ এরকম, এই বরাবর হচ্ছে I, সিটাকে কি অপশান দিয়েছে, সিটা, এই বরাবর I, আর এই বরাবর হচ্ছে V, আর অপশান ডি হচ্ছে, অপশান ডি দিচ্ছে এটা I, এটা হচ্ছে। তাহলে কি বলছে, দ্য প্লট অফ কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, আর ফ্লোয়িং থ্রু এ মেটালিক কন্ডাক্টর ভার্সেস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে আই ভি লেখচিত্র, অ্যাক্রস দ্য এন্ডস অফ এ কন্ডাক্টর। তাহলে এক্ষেত্রে চারটে গ্রাফ, কন্ডাক্টরের ক্ষেত্রে কোন গ্রাফটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। এটা নিট 22-এর কোশ্চেন। উত্তরটা কি হবে, আমরা এক্ষুনি পড়লাম যে পরিবাহী, এক্ষেত্রে কি মেটাল কন্ডাক্টর মানে পরিবাহী এক্ষেত্রে বলছে, তাহলে ধাতব পরিবাহী, তার ক্ষেত্রে এটা সরি এক্ষেত্রে এরকম দেওয়া আছে, তাহলে কোন গ্রাফটা এরকম, তাহলে কোন গ্রাফটা মেটাল পরিবাহীর জন্য সঠিক, দ্য প্লট অফ কারেন্ট আই ফ্লোয়িং থ্রু এ মেটালিক কন্ডাক্টর ভার্সেস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ভি অ্যাক্রস দ্য এন্ডস অফ এ কন্ডাক্টর ইজ। তাহলে কোনটা হবে দেখেই বলে দিচ্ছি, যে এক্ষেত্রে আমরা এই গ্রাফটা পড়লাম, বাকিগুলো কি হবে না, এক্ষেত্রে কি ভি আমরা একটা স্থির মানের জন্য, আয়ও ক্ষেত্রে স্থির, এটা একটা দিয়েছে, আর এটাও দিয়েছে যে বিভব প্রভেদ যদি বাড়াই তাহলে কি হবে, প্রবাহ মাত্রা কমবে, আর এক্ষেত্রে কি বিভব প্রভেদ যতই বাড়ায় না কেন এই তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকবে, আর এক্ষেত্রে বিভব প্রভেদ বাড়াচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে। তাহলে আমরা এক্ষুনি পড়লাম যে পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা এরকম হয় এবং লিনিয়ার হয়, তাহলে এই অপশানটা হয়ে গেল কারেক্ট। তবে 3-এরটা কি বলছে, যে দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইজ কল্ড, এক্ষুনি পড়লাম, দ্য রেসিপ্রোকাল of resistance is called, অপশান এ বলেছে, অপশান এ বলেছে রিঅ্যাক্ট্যান্স, অপশান বি বলছে মোবিলিটি, মোবিলিটি সম্পর্কে পড়বো আমরা নেক্সট ক্লাসে হয়তো, সি হচ্ছে কন্ডাক্টিভিটি, অপশান ডি হচ্ছে কন্ডাক্ট্যান্স। তাহলে কি হবে এটা, দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের অনন্যক সেটা কি, রিঅ্যাক্ট্যান্স, মোবিলিটি, কন্ডাক্টিভিটি না কন্ডাক্ট্যান্স। তাহলে এগুলো তো হবে, মানে এগুলো তো আমরা পড়লাম কন্ডাক্টিভিটি কন্ডাক্ট্যান্স, এক্ষুনি জানলাম যে এটা এই দুটো তো হবেই না। তাহলে কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে রো এর উল্টোটা যেটা সিগমা, কিন্তু আমাকে চেয়েছে দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইজ কল, তার রেজিস্ট্যান্সের উল্টোটা কি, ওয়াই পড়লাম, 1/r কে আমরা ওয়াই বলি, এবং ওয়াইটা কি হয় সেটা কন্ডাক্ট্যান্স। তাহলে কন্ডাক্ট্যান্স এক্ষেত্রে উত্তরটা হবে ঠিক। কন্ডাক্টিভিটি এটা কি, এটা অ্যাকচুয়ালি সিগমা, সিগমা ইজ দ্য রেসিপ্রোকাল অফ রো, তাহলে রেজিস্টিভিটির অনন্যক সেটা হচ্ছিল কন্ডাক্টিভিটি, আর এক্ষেত্রে আমরা পড়লাম ওয়াই ইকুয়াল টু 1/r, তাহলে এক্ষেত্রে কী হবে কন্ডাক্ট্যান্স ইন দ্য রাইট অ্যান্সার। এটা কত সালে এসেছিল, এটাও এসেছিল নিট 22-এ। দেখো কত সোজা সোজা কোশ্চেন এসেছিল প্রিভিয়াসে। ঠিক আছে, এরপরে আমরা দেখি, এখানে বলছে এ সার্টেন ওয়্যার এ হ্যাজ রেজিস্ট্যান্স, একটা তার রেজিস্ট্যান্স বলছে 81 ওহম, দ্য রেজিস্ট্যান্স অফ অ্যানাদার ওয়্যার বি, তাহলে ওয়্যার মানে আমি এঁকে নিই, এটা একটা ওয়্যার, এই ওয়্যারটার নাম হচ্ছে এই রেজিস্ট্যান্স সেটা কত বলেছে, সাপোজ R1 নাম দিলাম, সমান বলে দেওয়া আছে 81 ওহম। আর একটা রেজিস্ট্যান্স বলছে দ্য রেজিস্ট্যান্স অফ অ্যানাদার ওয়্যার বি অফ দ্য সেম মেটেরিয়াল, একই উপাদান দিয়ে তৈরি, তার মানে কি হবে এদের রো এর মানটা সমান হবে, অ্যান্ড ইকুয়াল লেন্থ বাট অফ ডায়ামিটার থ্রাইস দ্য ডায়ামিটার অফ এ, বি একটা লেন্থ, তাহলে তার ডায়ামিটারটা কি, এটা কি অনেকটা মোটা, লেন্থটা কত হবে
এটা হচ্ছে এ, এরিয়া অফ ক্রস সেকশন, সাপোজ এ নিলাম না, সাপোজ এটা হচ্ছে কি বলবো A1 দিলাম, এতে কত হবে A1, আর এটা হচ্ছে কত এরিয়া অফ ক্রস সেকশন A2, আর এর লেন্থ সেটা দুজনের কত হবে সমান। তাহলে বলছে দ্য রেজিস্ট্যান্স অফ অ্যানাদার ওয়্যার বি অফ দ্য সেম মেটেরিয়াল অ্যান্ড ইকুয়াল লেন্থ বাট অফ ডায়ামিটার থ্রাইস দ্য ডায়ামিটার অফ এরো লেন্থ, তাহলে কত হবে এল, দিয়ে ডায়ামিটার হবে কত, এর রেজিস্ট্যান্স R2 ধরলাম, এটা সমান কত, আমার এটা হচ্ছে কাজ। তো অপশান এ বলেছে সেটা 81 ওহম, অপশান বি বলেছে 9 ওহম, অপশান সি বলেছে 729 ওহম, অপশান ডি বলেছে 243 ওহম। বলে দিই যে এ সার্টেন ওয়্যার এ হ্যাজ রেজিস্ট্যান্স 81 ওহম, দ্য রেজিস্ট্যান্স অফ অ্যানাদার ওয়্যার বি অফ দ্য সেম মেটেরিয়াল, তাহলে সেম মেটেরিয়াল হলো কি এরো রো হবে, এরো রো হবে সেম মেটেরিয়াল অ্যান্ড ইকুয়াল লেন্থ বাট অফ ডায়ামিটার থ্রাইস দ্য ডায়ামিটার অফ এ। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, মানে এর যা ডায়ামিটার হবে সেটা এর 3 গুণ। তাহলে দেখি, তাহলে আমরা জানি কত আর সমান সমান রো এল বাই এ, তাহলে এখানে R1 সমান সমান কত হবে রো এল ডিভাইডেড বাই এক্ষেত্রে A1, আর R2 সমান সমান কত হবে রো এল বাই A2। এখন তাহলে আমি R2 বের করব, তাহলে R2 বাই R1 এটা সমান সমান তাহলে রো এল বাই A2 ইন্টু কত হবে R1 আছে, তাহলে A1 বাই রো ইন্টু এল। তাহলে এক্ষেত্রে এই রো আর রো কেটে গেল, এল এল কেটে গেল, পড়ে রইল কত A1 বাই A2, মানে E1 ধরেছি এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এই ওয়্যারের এরিয়া অফ ক্রস সেকশনটার সূত্র কি পাই ইন্টু ডায়ামিটার বলে দিয়েছে, তাহলে সাপোজ বলে দিলাম D1 এর স্কোয়ার, এই টোটালটা হবে এইটুকু হবে কত D2, আর এইটুকু হবে কত D1, তাহলে পাই D1 এর স্কোয়ার বাই পাই D2 বাই 4 আছে একটা, আর D2 স্কোয়ার বাই 4, তাহলে এখানে কত হলো সমান সমান কত পাই পাই গেল কেটে, তাহলে D1 এর স্কোয়ার বাই 4, আর এই 4 4ও যাবে কেটে, তাহলে এখানে হবে কত ইন্টু 4 বাই D2 এর স্কোয়ার, 4 4 কেটে গেল। এখন D1 এর স্কোয়ার, আর এক্ষেত্রে D2টা বলেছে 3D1, বি এর এই যে বি যে পরিবাহী তার ডায়ামিটারটা বলেছে মানে এ পরিবাহীর ডায়ামিটারের 3 গুণ থ্রাইস, তাহলে এটা কি হলো, তাহলে এখন কি D1 এর স্কোয়ার বাই 9 D1 এর স্কোয়ার, এটা গেল কেটে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে R2 সমান সমান R1 ইন্টু কত হবে ডিভাইডেড বাই 9, যেটা ইমপ্লাস করছে R1 এর মান দেওয়া আছে 81 বাই 9, বলাই রয়েছিল যে এ সার্টেন ওয়্যার এ হ্যাজ রেজিস্ট্যান্স 81, এর এই রেজিস্ট্যান্স কত 81, তাহলে 9 9 কেটে গেল, তাহলে কত হলো 9 ওহম। তাহলে কোন উত্তরটা ঠিক, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট একই রকমভাবে আমি লিখছি একটি তারের রোধ, সাপোজ এইটা একটা তারের চিত্রটা সবসময় এরকম সিলিন্ড্রিকাল, এর রোধ ধরলাম কত R1 সমান বলা আছে কত 4 ওহম, তারটিকে টেনে দ্বিগুণ করা হলো, তাহলে এর লেন্থ সাপোজ এল আর এরিয়া অফ ক্রস সেকশন E1 ধরলাম, এই তারটিকে টেনে দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা মানে কি এর লেন্থটা 12 হয়ে গেল। এখন এর যে এরিয়া অফ ক্রস সেকশন এটা কি এই লেন্থটাকে যদি আমি বাড়াই তাহলে এটা কি এর যা এরিয়া অফ ক্রস সেকশন এটা মোটা ছিল, এটা কি হালকা অবশ্যই হবে, তাহলে এরিয়া কি অবশ্যই কমে যাবে, কিন্তু এর যা ভলিউম আর এর যা ভলিউম সেটা অবশ্যই কি থাকবে সেম থাকবে। তো বলছে একটি তারের রোধ 4 ওহম, তারটিকে টেনে দ্বিগুণ করা হলো,
তাহলে এই বর্ধিত তারটির রোধ R2 এটা সমান সমান কত? দিস ইজ দ্য কোশ্চেন। অপশান কি দেওয়া রয়েছে? যে 8 ওহম, অপশান বি রয়েছে 16 ওহম, অপশান সি রয়েছে 2 ওহম, অপশান ডি রয়েছে 4 ওহম। বোঝা গেল? তাহলে করি, দেখি কেমন হয়। তাহলে এই ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে এরও যা মানে উপাদান একই, টেনে বড় করলে আর উপাদান তো পরিবর্তন হয়ে যাবে না, তাহলে এক্ষেত্রে দুজনের ক্ষেত্রে রো হবে, এটাও রো, এটাও হবে রো। তাহলে এক্ষেত্রে আর সমান রো এল বাই এ জানি, তাহলে R1 সমান হবে রো এল বাই A1। আর এক্ষেত্রে R2 কত হবে, এবং দ্বিতীয় পরিবাহী রোধ সেটা বের করবো। R2 সমান কত হবে, রো এল এর জায়গায় কত 2L ডিভাইডেড বাই A2। এখন আমরা R1 সমান সমান পেলাম রো ইন্টু এল, আর একটা এল গুণ করলাম, নিচে পেলাম A1 ইন্টু এল। এইটা কি হলো, এই যে পরিবাহীটা তার ভলিউম, সাপোজ এটাকে আমি ধরলাম কত V1 রো এল এর স্কোয়ার, তাহলে তার যা ভলিউম V1 না, সরি ভি ধরে নিলাম। এখন R2 সমান সমান রো ইন্টু 2L ইন্টু আবার কত করলাম, এর মানে আমরা কি বলবো, এর দৈর্ঘ্য হচ্ছে সাপোজ 2L, তো এখন এর ভলিউমটা কত হবে, তাহলে A2 ইন্টু কত 2L, এর দৈর্ঘ্য এখন। তাহলে এই যে ভলিউম, এই ভলিউমটা আর এই ভলিউমটা মানে এই টোটাল যে ভলিউম আয়তন তারের দৈর্ঘ্য বাড়িয়েছি, প্রস্থচ্ছেদ বা এটা মোটা ছিল, এখন এটা কমে গিয়ে সেটা সরু হয়ে গেছে, কিন্তু তাদের যে ভলিউম আয়তনটা সেটা সেম। তাহলে এটা কি ক্ষেত্রফল, এরিয়া ক্রস সেকশন ইন্টু লেন্থ, এটা ভি যদি হয়, এটাও কত হবে, তাহলে রো ইন্টু 2L ডিভাইডেড বাই এটাও কি হবে, ভি হবে। তাহলে এখন যদি আমরা কি করি, অতএব আমরা বের করবো R2 বাই R1, এটা সমান সমান হবে কত, তাহলে এটা করলাম আমি, তাহলে এখানে যদি 2L করি, তাহলে এখানেও একটা 2L গুণ করতে হবে, সরি হ্যাঁ, নিচে এখানে 2L ছিল, তাহলে 2L নিচেও যদি 2L গুণ করি, ওপরেও 2L আমাকে গুণ করতে হবে। তাহলে আমি R2 সমান সমান পেলাম কত, তাহলে R2 হচ্ছে রো ইন্টু 4L এর স্কোয়ার বাই ভি, আর R1 এর মান হয়ে যাবে কত, ভি বাই রো ইন্টু এল এর স্কোয়ার। তাহলে এই রো আর রো গেল কেটে, এই ভি যাবে কেটে, এল স্কোয়ার যাবে কেটে, তাহলে এটা হবে 4। তাহলে R2 সমান সমান কত, 4 ইন্টু R1। R2 এর মান কত 4, আর R1 এর মান কত দেওয়া আছে 4, তাহলে উত্তর কত হবে 16। R2 সমান সমান 16 ওহম। তাহলে কোন উত্তরটা ঠিক, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মোটামুটি আমি 5টা অঙ্ক করলাম, আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা কি করব, নেক্সট দিন আবার পরবর্তী ক্লাসে ডিসকাস করব। আমি তোমাদের একটা অঙ্ক হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, যেটা নিটে 20 সালে এসেছিল, তো সেইটা তোমরা করবে এবং নেক্সট দিন আমাকে জানাবে। তাহলে কোশ্চেনটা লিখে দিচ্ছি আমি এক্ষেত্রে। 6 নম্বর কোশ্চেন সেটা কি হচ্ছে, তাহলে টু solid conductors are made up of the same materials and have the same length. And the same resistance. One of them has a square cross section of area A1 and the other has a square
cross section of area A2. The ratio of A1 by A2 is অপশান এ দিয়ে রয়েছে 1.5, অপশান বি দিয়ে 1, অপশান সি দিয়ে 0.8 আর অপশান ডি দিয়ে 2। তো একবার বলে দিই, এটা নিট 2020 এসেছিল। বলে দিলাম যে কি, টু সলিড কন্ডাক্টার্স আর মেড আপ অফ দ্য সেম মেটেরিয়ালস and have the same length and the same resistance. One of them has a circular cross section of area A1 and the other one has a square cross section of area A2. The ratio of A1 by A2 is, তাহলে এবার আমি হিন্টসটা দিয়ে দিই, মানে দুটো কন্ডাক্টর রয়েছে, একটার এরিয়া অফ ক্রস সেকশন A1 এবং আরেকটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন A2। এই কন্ডাক্টর তাদের রেশিওটা বের করতে হবে। আমাদেরকে কি কি ইনফরমেশন দেওয়া আছে যে তাদের দুটো কন্ডাক্টর, তাদের লেন্থ সমান এবং রেজিস্ট্যান্সও সমান এবং একই মেটেরিয়াল দিয়ে তৈরি করা আছে। তাহলে আশা করি তোমরা এটা পারবে। আমার মানে টাইমের জন্য বা সময়ের জন্য আমি ওই রোধের যে উষ্ণতা গুণাঙ্ক ওরও কিছু কোশ্চেন ছিল, তো ওইটা যাই হোক শেষ করা গেল না। নেক্সট দিন ইনশাল্লাহ আমি সেটা আলোচনা করে দেব। তো তোমরা আপাতত এতটা পর্যন্তই পড়ো। যদি মানে এই ক্লাস নিয়ে কোনো অসুবিধা থাকে বা কোনো যদি ডাউট থাকে তো আমাকে বলবে, জানাবে অবশ্যই নেক্সট ক্লাসে। আর প্রথমত আমি অনলাইন ক্লাস নেওয়াতে খুব একটা মানে অভ্যস্ত নই, মানে ইন্টারাকশান করে বিগত অন্যান্য জায়গায় যত জায়গায় পড়াই বা পড়িয়েছি তো একটু সমস্যা হচ্ছে, বা ডিজিটাল বোর্ড আমি ততটা ইউজ করিনি এর আগে। যাই হোক তোমরা একটু মানে কনসিডার করে নিও বিষয়গুলো, আর ক্লাসের ফিডব্যাক ভালো মন্দ সেগুলো অবশ্যই তোমরা জানাবে, ম্যামসের গ্রুপে জানিয়ে দেবে। আর কোথাও যদি অসুবিধা থাকে নেক্সট দিন আলোচনা করে দেব, ঠিক আছে? ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে কোচিং সেন্টার ম্যামস, এই ম্যামসের গ্রুপে অবশ্যই তোমরা জানাবে। আর এই হোমওয়ার্কটা আমি যেটা দিলাম সেই হোমওয়ার্কের সলিউশন বা উত্তর যেটা আসবে তোমরা গ্রুপে পোস্ট করবে, আমি সেটা চেক করে দেবো পরবর্তী। ঠিক আছে, তাহলে আজকে মানে এতটাই থাকলো। তোমরা পড়ো ভালো করে।